কি মা, গিজারটা এখনো সারাওনি কেন বলো তো? ও হ্যাঁ, আমি বলতেই ভুলে গেছি যে মিস্ত্রি এসেছিল, এসে দেখে বলছে এটা সারানোর থেকে ভালো নতুন গিজার কিনে নেওয়া। তাই? তাহলে নতুন কিনে নাও। কি করে নিয়ে নেব বাবা? তুই তো জানিস ঘরের অবস্থা কিরকম। তোর বাবার পেনশনের টাকাতেই তো সংসার চলছে, তাই গিজার কেনার চক্করে না খেয়ে না থাকতে হয়। ধ্যাত্তেরি, তাহলে এত ঠান্ডাতে কি করে স্নান করব? চিন্তা করিস না মা, আমি তোর জন্য গ্যাসে জল গরম করে দিচ্ছি। মায়ের কথা শুনে শুভাঙ্গী নাক সিটকাল। তার কিছুক্ষণ পর, মা তোমার এই মিক্সি কতদিনের পুরনো? কম করে 10-12 বছর তো হয়েই গেল। তাহলে এটাকে চেঞ্জ করো না, এর প্রাণ নিয়ে কি ছাড়বে? এই তুই চুপ কর তো, ঠিকই তো চলছে, এতে কি আমি পাহাড় পিষবো? তুই বেশি কথা বলিস না বুঝলি? আমিও দেখব তোর বিয়ে হয়ে গেলে তুই শ্বশুর বাড়িতে কত নতুন জিনিসপত্র কিনে লাগাস, দেখবো আমি। হ্যাঁ হ্যাঁ, দেখে নেবে। আর তুমি যখন আমার বাড়িতে আসবে দেখবে সব কিছু টিপটপ আছে। তোমাদের মতো নাকি স্নান করতে গেলে গিজার খারাপ, রান্না করতে গেলে মিক্সি খারাপ, আর কোথাও যেতে গেলে মোটরসাইকেল খারাপ। এখানে মোটরসাইকেলের কথা কোথা থেকে এলো? তোর বাবার মোটরসাইকেলটা তো ঠিকই চলছে। হ্যাঁ, ওটাও তো তোমার মতো পুরনো হয়ে গেছে, কোন দিন দেখবে রাস্তাতেই পগার পার হয়ে গেছে। আরে পাগল মেয়ে, কি অলক্ষণে কথা বলছিস? শুভাঙ্গী মা বাবার একমাত্র মেয়ে ছিল, আর তার সাথে ছিল খুবই অবাধ্য। তারপর একদিন, শুভাঙ্গী, ও শুভাঙ্গী। হ্যাঁ মা, বলো। এই নে, এসে গেছে তোর নতুন গিজার, এবার যত খুশি স্নান কর। বাহ, এবার ঠিক আছে। আর নতুন মিক্সিটা? তুই কি মারটা এখন খাবি না পরে? না না, পরে। এইভাবেই কিছু বছর কেটে যাওয়ার পর শুভাঙ্গীর বিয়ে কৃষ্ণ নামে একটি ছেলের সাথে হয়ে যায়। আর বিয়ের পর, শোন শুভাঙ্গী, তোর শ্বশুরবাড়ি খুবই বড় লোক, ভাবতো ওরা কত ভালো। ছেলে শহরে থাকে, এত টাকা ইনকাম করে, তাও একটা টাকাও পণ নেয়নি। তোর তো ভাগ্য খুলে গেল মা, এত বড় বাড়ি, মখমলের বিছানা, এত এত কাজের লোক, বড় গাড়ি, ওয়াশিং মেশিন, গিজার, সবকিছু সুবিধাই থাকবে ওখানে। বুঝলে মা, আমি না খুব খুশি, কিন্তু এত সুবিধার মধ্যে কি করে থাকবো বলো তো? চিন্তা নেই মা, আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে। শুভাঙ্গী চোখে রঙিন স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু শ্বশুরবাড়িতে পৌঁছেই ওর চোখ কপালে উঠল। ওর শ্বশুরবাড়ি এমন একটা বাড়িতে ছিল যেখানে অনেক বছর যাবৎ কোনো রঙেরই কাজ হয়নি। এটা বাড়ি কম আর ভুতুরে বাড়ি বেশি মনে হচ্ছিল। বেচারি শুভাঙ্গী চুপচাপ করে ওই অন্ধকার বাড়ির মধ্যেই ঢুকলো। বৌমা, তুমি এসে গেছো? আসো, এটা তোমারই বাড়ি, একটু দেখে আসো। আসলে লাইটটা নেই তো। কিন্তু মা, ইনভার্টার কোথায়? ইনভার্টারের ব্যাটারি তো তোর কাকা নিয়ে গেছে। বলছিল যে ওই ব্যাটারিটার ওজন নাকি 15 কিলো, তাই ওটা দিয়ে ধান মাপবে। আর খারাপ ব্যাটারি কোনো কাজে এলেই তো ভালো। নিজের শাশুড়ি লীলাবতীর কথা শুনে শুভাঙ্গীর তো মুখ শুকিয়ে গেল। লীলাবতী ওর হাত ধরে ওকে ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। ঘোমটা মাথায় দিয়ে শুভাঙ্গী কোনো রকম চলছিল। হঠাৎই একটা ভাঙা দরজায় ওর মাথা গিয়ে লাগে। আহ, ওফো, তোকে কতবার বলেছি দরজাটা ঠিক করে দে, কিন্তু তুই তো আমার কথাই শুনিস না। মা, সে তো 6 মাস ধরেই ভাঙা, আর তুমি কবে বললে আমায়? চুপ কর, খুব কথা বলিস তুই। বৌমা, তুমি সাবধানে এসো। হ্যাঁ মা। এরপর শুভাঙ্গী নিজের ঘরটা ভালো করে দেখল। ফুলশয্যার রাতে খাট সাজাবার নামে ছোট ছোট দুটো প্লাস্টিকের বাটিতে ফুল রাখা ছিল, আর একটা চাদর পাতা ছিল। আমার মনে হচ্ছে কেউ ভুল করে নিচে চাদরটা পেতে রেখেছে। আমি এটা তুলে নিচ্ছি। হ্যাঁ, শোনো না। হ্যাঁ হ্যাঁ, বলো না। এই দরজাটা তো ভাঙা, মানে তুমি বুঝতে পারছো তো? কৃষ্ণ পুরো জোর দিয়ে সেই দরজাটাকে তুলে ঠিক করে আটকে দেয়, যা দেখে শুভাঙ্গী একটু স্বস্তি পায়। কিন্তু সমস্যা ছিল যে দরজাটা আর খুলছিল না। দরজাটাকে তাড়াতাড়ি খোলো, না হলে লোকেরা কি ভাববে যে আমরা এখন থেকে দরজা বন্ধ করে দিয়েছি। কিন্তু অনেক চেষ্টা করেও দরজাটা দুজনে খুলতেই পারল না। আর ক্লান্ত হয়ে গিয়ে দুজনা বিছানায় বসে পড়ল। আর বসা মাত্রই খাট ভেঙে গেল, আর ওরা দুজনেই মেঝেতে পড়ে গেল। আরে বাবা, কি করলি রে? হ্যাঁ হ্যাঁ, না না, মানে সেরকম কোনো ব্যাপার না মা। খাটটা ভেঙে দিলি? আচ্ছা, চিন্তা করতে হবে না, গদিটা মেঝেতে পেতে তার উপর চাদর পেতে শুয়ে পড়, ঠিক আছে? ও, তাহলে মা বোধহয় এই জন্যই মেঝেতে চাদর পেতে রেখেছিল। দেখলে তো শুভাঙ্গী, আমার মা কত ভালো। এই শুনে শুভাঙ্গী রেগে গিয়ে কৃষ্ণর দিকে তাকালো। আর মাঝরাতে ওর জল তেষ্টা পেলে ও জলের জন্য ফ্রিজ খুঁজতে লাগলো। ও মোবাইলের আলো জ্বালিয়ে ফ্রিজ খুলে দেখল যে ওতে বিস্কুট, চানাচুর আর চিনি রাখা আছে। হে ভগবান, এসব কি? কি হয়েছে বৌমা, এত রাতে কি খুঁজছো? জল মা। ও জল, ওটা তো নিচে কলসিতে রাখা আছে।
আসলে ফ্রিজটা তো খারাপ, তাই ফ্রিজের মধ্যে বিস্কুট, চানাচুর, চিনি রেখেছি। পিঁপড়েরা তো ফ্রিজে ঢুকতে পারবে না। শুভাঙ্গীর মাথা কাজ করছিল না, তাই সে একটা লাশের মতো হাঁটতে হাঁটতে ঘরের দিকে চলে গেল। এখন আর ওর মনে শ্বশুরবাড়ি নিয়ে কোনো উৎসাহই ছিল না। মা, গ্যাসটা জ্বলছে না। আরে সিলিন্ডারটা খারাপ হয়ে গেছে। তুমি একটা কাজ করো, উনুনেই চা বানিয়ে নাও। উনুনের চায়ের খুব টেস্ট, তাই না বাবা? হ্যাঁ মা, আমরা তো রোজই খাই। এরপর শুভাঙ্গী উনুনেই চা বানালো। তারপরে স্নান করতে গিয়ে বাথরুম থেকেই ডেকে বলল, মা, এই গিজার কিভাবে চালু হবে? আরে বৌমা, ওটা গিজার নয়, গিজারের খোলটা রাখা আছে। দেখো, তুমি ওর মধ্যে হাত দিয়ে তেল, সাবান, শ্যাম্পু সব রাখা আছে। দরজার পেছনে দেখো একটা লাট্টু রাখা আছে, ওটাতে তার গুজে দিয়ে জলে ফেলে দাও, জল গরম হয়ে যাবে। শুভাঙ্গী কোনো রকম স্নান করে বাইরে বেরিয়ে এসে খুব সাহস করে শাশুড়িকে জিজ্ঞেস করে, মা, ওয়াশিং মেশিন কোথায়? কাপড় ধোবো। কি 3-4টে জামা কাপড়ের জন্য মেশিন ব্যবহার করবে? বাথরুমে গিয়ে হাতেই কেচে নাও। সার্ফ কোথায় রাখা আছে? আরে বৌমা, ওই দেখো ওয়াশিং মেশিনের ঢাকনাটা খোলো, ওর ভেতরেই সবকিছু রাখা আছে। আর বৌমা, বাসন ধোয়ার সাবানটা ওখান থেকে বার করে নিও, সাবান শেষ হয়ে গেছে। শুভাঙ্গীর এখন নিজের থেকে বেশি শ্বশুরবাড়ির লোকেদের জন্য কষ্ট হচ্ছিল। তখনই তার মনে পড়ল, কোনো ব্যাপার না মা, আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে। এরপর নিজের মায়ের কথা মনে পড়লে শুভাঙ্গী নিজের কপাল চাপড়াতে চাপড়াতে ওখান থেকে চলে গেল। কিন্তু এরপর শুভাঙ্গীকে নিজের শ্বশুরবাড়িতে আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে শিখতেই হলো। প্রত্যেক দিনই কোনো না কোনো জিনিস খারাপ হতো, আর কৃষ্ণ 1-2 দিন চালাবার জন্য ঠিক করে দিত। মা, তোমার মনে হয় না যে কিছু জিনিস চেঞ্জ করার দরকার আছে? আরে বৌমা, তুমি এসব কি বলছো? সব তো ঠিকই আছে। কটা দিন দাঁড়াও, তোমারও এসবের অভ্যাস হয়ে যাবে। শোনো মা, পয়সা সবসময় বাঁচিয়ে রাখতে হয়, খারাপ দিনে কাজে লাগে, বুঝলে? শুভাঙ্গী বুঝতে পেরে গেছিল যে ওর শ্বশুরবাড়ির কিছু হবে না। একদিকে যখন শাশুড়ি খারাপ জিনিস ব্যবহার করে পয়সা বাঁচাচ্ছিল, অন্যদিকে ওনার সাথে অন্য ঘটনাই হবার ছিল। একদিন যখন লীলাবতী তার পুরনো বলটা দিয়ে জল গরম করছিল আর তার সাথে তার পুরনো ফোনটা দিয়ে কথা বলছিল, তখনই ফোনটা বালতিতে পড়ে গেলে ফোনটা বাঁচাবার জন্য কারেন্ট ভর্তি জলে হাত দিলে ওনাকে কারেন্ট মারে। কি গো, তাড়াতাড়ি এসো, মায়ের কারেন্ট লেগে গেছে। শুভাঙ্গের এই কথা শুনে কৃষ্ণ দৌড়ে এসে মাকে কোলে করে নিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। মা, তুমি একদমই চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছি। কৃষ্ণ তার মাকে বারান্দায় বসিয়ে রেখে বাইক স্টার্ট করতে গেল, কিন্তু ইংরেজদের আমলের সেই বাইক ভারতীয় কৃষ্ণের দ্বারা স্টার্টই হলো না। এরপর শুভাঙ্গী ধাক্কা দিলে তারপর বাইক স্টার্ট হয়, আর লীলাবতীকে নিয়ে ওরা হাসপাতালে যায়। কি হলো, ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু বলল খুব গভীর চোট লেগেছে, তাই অনেক টেস্ট লিখেছে, ওষুধপত্র লিখেছে। আমি 1 লাখ টাকা জমাও করলাম। হে ভগবান, 1 লাখ টাকার তো ওই দরজাটাও ছিল না। কি মা, দেখলেন তো, সস্তা জিনিস পড়ে গেল তো দামি। বৌমা, আমি 4 ধাম তীর্থে যাচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল 2 ছেলের বিয়ে হয়ে গেলে ছেলেদের নিয়ে আমি 4 ধাম তীর্থে যাব। 2 ছেলেদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আর তোমরা 2 বউ মিলে সংসার সামলে নিও, ঠিক আছে? কিন্তু মা, আমি তো... কি হয়েছে শিবানী, খুলে বলো। আমি আপনাকে বলেছিলাম না মা, বাপের বাড়ি যাব। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি বাপের বাড়ি চলে যেও, ততদিন ছোট বউ সংসার সামলে নেবে। না না মা, আমি একা বাড়িতে থাকবো না, আমার তো একা থাকতে ভয় লাগে। ঠিক আছে, তাহলে তুমিও বাপের বাড়ি চলে যাও। না মা, আমার বাপের বাড়ি তো অনেক দূর, সেখানে 1 সপ্তাহের জন্য গিয়ে কি হবে? তাই আমি গেলে কমপক্ষে 1 মাসের জন্যই যাব। তাও ঠিক, তবে তুমি একটা কাজ করো, নিজের বড় জয়ের সাথে ওর বাড়িতেই চলে যাও। না, আমি ওখানে কি করব? চল না পারুল, ওখানে গিয়ে আমরা খুব মজা করব। এটাই ভালো সুযোগ আমার যাকে জব্দ করার। এখানে তো এত ভালো ভালো সেজে থাকে, আর যার জন্য শাশুড়ির কাছ থেকে আমাকে কথা শুনতে হয়। এবার দারুণ মজা হবে, ওর বাড়িতে গিয়েই ওর ব্যান্ড বাজিয়ে দেবো। পরের দিন গায়ত্রী দেবী তার 2 ছেলেকে নিয়ে 4 ধাম তীর্থে বেরিয়ে যায়, আর অন্যদিকে 2 জাও প্যাকিং করতে শুরু করে দেয়। শিবানী যখন বাড়ির সব কাজ সারছিল, তখন পারুলের নজর ছিল শিবানীর সুটকেসের ওপর। দেখি তো, বাক্স ভরে আমার যা কি কি নিয়ে যাচ্ছে বাপের বাড়িতে। এই বলে পারুল তার জায়ের ব্যাগ চেক করতে লাগলো। ও, মায়ের জন্য শাড়ি, বাচ্চাদের জন্য খেলনা, ড্রাই ফ্রুটস, আবার মায়ের জন্য 5100 টাকা। কাজ সেরে শিবানী যখন স্নান করতে গেল, পারুল তখনই তার পার্স থেকে কিছু টাকা সরিয়ে নিল। এরপর ড্রাই ফ্রুটস আর খেলনা সরিয়ে নিল, আর শাড়িটাও কেটে দিল। এবার দেখব
মহারানী বাপের বাড়িতে গিয়ে কি করে নাকুচু করে ঘুরে বেড়ায়। আসলে পারুলের একদম মন ছিল না ওর জায়ের বাড়িতে যাওয়ার, কারণ ও ওখানে গিয়ে পোর হয়ে যাবে। তাই সে জায়ের 7 বছরের মেয়ে প্রিয়াকে বলল, সত্যি কথা বলতো প্রিয়া, তুই তো দিদিমার বাড়িতে গিয়ে পোর হয়ে যাস না? না কাকি, আমার তো ওখানে গেলে খুব মজা হয়। ওখানে আমার দিদা নতুন জামা নতুন খেলনা দেয়, আমার মামা খুব মজা করে, আর মামি আমার জন্য নানা রকম খাবার বানিয়ে দেয়, খুব মজা হয়। এই বলে প্রিয়া ওখান থেকে চলে যায়। এই প্রিয়ার বাচ্চাটাও না নিজের দিদার আর মামার গুণগান গাইছে। ঠিক আছে, এখানে বোর হওয়ার থেকে ওদের বাড়িতে গিয়ে ওদের তামাশাটাই দেখি, সেই ভালো। পরের দিন শিবানী পারুলকে নিয়ে, নমস্কার মা, কেমন আছো? দাদা কেমন আছো? বৌদি নমস্কার। কিরে বান্টি, কেমন আছিস? আমরা সবাই ভালো আছি, আয় মা ভেতরে আয়। উমা, পারুল মাও যে এসেছে। নমস্কার আন্টি। হ্যালো এভরিওয়ান। শিবানীর বৌদি সবার জন্য কোল্ড ড্রিঙ্কস আর সিঙ্গারা নিয়ে আসে। আর তারপর নয়না যখন সবার জন্য রান্না করছিল, তখন পারুল নয়নার কাছে গেল। বৌদি, আমি তোমাকে সাহায্য করব? না, তুমি আমাদের গেস্ট, যাও শিবানীদির সাথে গিয়ে আরাম করো, যাও। তুমি সব কাজ একা করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা একদম ভালো লাগছে না। শ্বশুর বাড়িতে সব কাজ তো আমি একাই করি, দিদি তো বেশিরভাগ সময় আরাম করে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার মনে হয় না দিদি একটু বেশি ঘন ঘন বাপের বাড়ি আসে আর তোমাকে কোনো সাহায্যও করে না, সব কাজ তোমাকে একাই করতে হয়? এটা তো ননদের বাপের বাড়ি, ওর তো অধিকার আছে এখানে আসার। আমি থাকতে মা আর ননদ কাজ করবে না? না, কিন্তু আমার কথা ভাবার জন্য থ্যাঙ্কস। এরপর পারুল রান্নাঘর থেকে বেরিয়ে শিবানীর মায়ের ঘরে গেল, যেখানে উনি বসেছিলেন। আন্টি, এখানে বসবো? হ্যাঁ হ্যাঁ মা, এসো এসো, বসো। কি হয়েছে গো, চিন্তায় দেখাচ্ছে? বলো না। কিছু না মা, এমনি। বলো না আন্টি। পারুল মা, কথা হচ্ছে শিবানী এই সামান্য কিছুই কাজু বাদাম এনেছে। আমি তো বুঝতেই পারছি না যে এটা কাকে দেব। আরে বাহ, কম করে আমার একটা প্ল্যান তো কাজ করলো। দিদি না এই কাজটা একদম ঠিক করলো না। ওনার স্বামীর তো অনেক ইনকাম, কেন জানি না এরকম করলো। যাই হোক, আমরা তো মেয়ের বাড়ি থেকে যা আসে তা মাথায় করে নি, কিন্তু সমাজ বলেও তো একটা জিনিস আছে না? তুমি চিন্তা করো না তো আন্টি, এসো আমি তোমার মাথাটা টিপে দিই। কিছুদিন পর পারুলের কাছে তার শাশুড়ির ফোন আসে। আরে পারুল, কেমন আছো? আরে মা, তুমি কেমন আছো? আর তোমার তীর্থযাত্রা কেমন চলছে? খুব ভালো চলছে। তোমার ওখানে কেমন লাগছে? তুমি বোর হচ্ছ না তো? সবাই তোমার খেয়াল রাখছে তো? এখন আর তোমায় কি বলবো মা, যবে থেকে এখানে এসছি সবাই দিদিকে নিয়েই ব্যস্ত, আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না। কালকেও তো দিদি ওর বৌদির সাথে শপিং এ চলে গেল। আমি যতই ওদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি, ওরা কেউ আমাকে পাত্তাই দিচ্ছে না। এর থেকে ভালো আমি আমার শ্বশুর বাড়িতেই থাকতাম, ওখানে তো কেউ আমাকে অসম্মান করতো না। ছি, বড় বৌমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তুমি বলো তো, বড় বৌমা কোথায়? ও ওর মাকে নিয়ে আমাদের নামে নিন্দা করছে আর ওর বৌদি রান্না করছে। এটা তো খুবই দুঃখের কথা। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি, ততদিন তুমি নিজের খেয়াল রেখো। এই বলে শাশুড়ি ফোন রেখে দেয় আর পারুল মনে মনে খুশি হয়। ইয়েস, আর একটা উইকেট গেল। কিছুক্ষণের মধ্যেই ডোরবেল বাজলে ওদের শাশুড়ি আর স্বামীরা দরজায় দাঁড়িয়েছিল। ওরা ভেতরে এলে দুই বৌমা শাশুড়ির পায়ে হাত দিয়ে নমস্কার করে। কেমন আছেন বেয়ান? আর আপনার যাত্রা কেমন কাটলো? হ্যাঁ, সব ভালো মতোই হয়ে গেল। আর আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি এতদিন আমার দুই বৌমাকে রেখেছিলেন। বেয়ান আমার কাছে যেমন শিবানী তেমনি পারুল, খুব মিষ্টি মেয়ে। হ্যাঁ, ভালো তো বটেই, কিন্তু ছোট তো একটু ছেলে মানুষই করে। হ্যাঁ, ওটা তো আমি জেনেই গেছি। পরের দিন যখন সবাই বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছিল, তখন শিবানীর মা পারুলকে বলল, তুমি এলে খুব ভালো লাগলো, কিন্তু আগামীবার মন পরিষ্কার করে আসবে। তার মানে? মানেটা আমি বলছি, এই দেখো। আরে মা, এটা তো ওই ড্রাই ফ্রুটসের প্যাকেট যেটা আমি নিয়ে এসেছিলাম, আর এই খেলনাগুলো তো আমি ব্যাগে খুঁজে পেলামই না। হ্যাঁ, আর এই তোমার বাকি টাকাটা। পারুল বৌমা, তুমি যে সবসময় শিবানীকে হিংসা করতে সেটা আমরা সবাই জানি, কিন্তু প্রতিশোধের আগুনে তুমি এমনটা নিচু কাজ করবে তা আমরা ভাবতেও পারিনি। শিবানীর মা আর বৌদি আমাদেরকে সবটাই বলে দিয়েছে। ছি, আমাকে ক্ষমা করে দাও মা, আমার থেকে দিদি সুন্দরী বলে তোমরা সবাই উড়ি প্রশংসা করতে, তাই আমি ওকে হিংসা করতাম। আর এইভাবেই পারুল তার নিজের ভুলটা বুঝতে পেরেছিল, আর ও ছোট বলে সবাই ওকে ক্ষমাও করে দিয়েছিল।
তারপর সবাই খুশি মনে নিজেদের বাড়িতে ফিরে গেল। Thanks for watching.